হ্যালো, হ্যালো, মেয়েরা শুনতে পারতেছো? জি স্যার। গুড মর্নিং, Good morning, sir. গুড মর্নিং। Sir, Assalamualaikum. কেমন আছো? হাউ আর ইউ? পারহাস ইউ আর ফাইন? এম আই রাইট? মেয়েরা আমাকে শুনতে পারতেছো? Yes sir, পাচ্ছি। Ji, sir. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। Those who are participating in this time, now 25 numbers of participants. This is very small. আহ, মেয়েরা দেখো এখানে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে ভেক্টর প্রোডাক্ট। এটা আসলে আমি লিখি নাই, আমার ছেলে ট্রায়ালের জন্য লিখেছিল ভেক্টর প্রোডাক্ট, সায়েন্সে পড়ে। যাই হোক, আমরা এটা মুছে ফেললাম, আমরা নতুন জিনিস লিখবো আজকে। কিন্তু বোর্ডে আমি কিছু লিখে রাখি নাই কারণ আমি লিখবো, তোমরা লিখবা, আমরা অঙ্ক প্র্যাকটিস করব। আজকে যেটা করব সেটা পুরোটাই কতগুলো কলাম তৈরি করব। আমি দুইটা কলাম দিয়ে দিব, পরে আরো তিনটা কলাম করব, দুইটা কলাম করব। তোমরা তো করবো আমার সাথে সাথে, আমিও ক্যালকুলেটর নিয়েছি কিন্তু আমি করব না। আসসালামু আলাইকুম স্যার। সালাম। রেডি মেয়েরা? আমরা খাতা কলম নিয়ে রেডি করব, আমরা এখন লিখবো। কতগুলো কলাম তৈরি করার কৌশল শিখাবো আমি তোমাদের, কলাম। আর আজকে কিছু বাড়ির কাজও দিব ইনশাল্লাহ, আমরা বাড়ির কাজগুলো করব, বুঝে নিব কিন্তু ভালো করে। রেডি? উদাহরণ, শ্রেণী গণসংখ্যা। আচ্ছা, আমরা দুটো কলাম দিলাম। মেয়েরা আমরা লিখবো কিন্তু সবাই। তোমরা কি লিখতেছো মেয়েরা? জি স্যার। ফাইন, সবাই লিখবে কিন্তু। জি স্যার। আচ্ছা, জি আমি স্যার। আজকে এখানে, হ্যালো মেয়েরা, আমি এখানে যেটা লিখতেছি বোর্ডের মধ্যে দুটো কলাম দিয়েছি, শ্রেণী গণসংখ্যা। ন্যাচারালি আমরা যখন পরীক্ষা দিব, বোর্ড পরীক্ষা বা যে পরীক্ষা দিই, এই দুটো কলাম সাধারণত দেওয়া থাকে। এইটা আবার তৈরি করার পদ্ধতি আছে, একটু মানে পরের ক্লাসে শিখাবো যে এটা কিভাবে আমরা তৈরি করবো। আপাতত আমাদের জানার দরকার নেই। ধরে নাও যে পরীক্ষায় এই দুটো কলাম দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে। তাহলে আমাদের দুটো কলাম দেওয়া থাকে, নাম কি? শ্রেণী আর হলো গণসংখ্যা। গণসংখ্যা ইংরেজি কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা সংক্ষেপে এফআই দ্বারা ডিনোট করি, বা কেউ কেউ এফ বলে। আচ্ছা, যাদের ক্যালকুলেটর আছে, আমরা এই সামেশন অফ এফআই কত হয় দেখো তো। এফআই এর যোগফলটা কত হয়? 17 যোগ 20 যোগ 27, 64 নাকি মেয়েরা? জি স্যার। জি স্যার। Ji, sir. আমরা পেলাম। এই আবারও বলতেছি, এই কলামটা কি তোমরা তৈরি করবে না, পরীক্ষায় দেওয়া থাকবে? স্যার দেওয়া থাকবে। দেওয়া থাকবে। আচ্ছা, আমি পাশে এখন দুই তিনটা কলাম তৈরি করা শিখেছি। এটা কেন তৈরি করতেছি এটা পরে বলবো, বা পরে মানে পরবর্তীতে এই কলামগুলো তৈরি করতে হবে তোমাদেরকে নিজে নিজে। আজকে আমি নতুন নতুন কলাম তৈরি করা শিখেছি। তাহলে পাশে একটা কলাম তৈরি করো, নাম দেওয়া হলো শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান, এটাকে আমরা এক্স আই দ্বারা ডিনোট করব ভবিষ্যতে। তাহলে পাশে একটা কলাম করলাম, নাম কি দিলাম? শ্রেণীর মধ্যমান। এই কলামটা তৈরি করার পদ্ধতি গতদিনে তোমরা শিখেছো, তারপরে আবার শিখাই। ও ভালো কথা, এখানে যে আমি গণসংখ্যা সারণীটা তোমাদেরকে দিলাম, এটা কি মানে অন্তর্ভুক্তি না বহির্ভুক্তি মেয়েরা? অন্তর্ভুক্তি। বহির্ভুক্তি। বহির্ভুক্তি। হ্যাঁ। আমি একটু বলছি, একটা কথা বলে আবার স্টপ করবা।
এখানে 40, এখানে 40, অর্থাৎ উচ্চ সীমা নিম্ন সীমা একই। তোমরা দেখবো আড়াআড়ি এক কিনা, 40 40, 50 50, 60 60 একই যদি হয় তাহলে এটার নাম হলো কি? বহির্ভুক্তি। আর একই না হলে তার নাম হলো অন্তর্ভুক্তি। আচ্ছা, এখানে শ্রেণী ব্যবধান কত? 10। 10 নিচে বিয়োগ করতে পারি, পাশাপাশি করতে ন্যাচারালি উপরে নিচে বিয়োগ করব। 10। আচ্ছা, এখানে ক্লাস কটা আছে? 5টা। Highest number of classes how much? 70 to 80. 25. আমি আগে বলছিলাম যে যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা 5 থেকে 25 এর মধ্যে সীমাবদ্ধ থাকলো। তাহলে আমরা এখন শ্রেণীর মধ্যমান বের করব। গতদিন করছিলাম, আজকে কিন্তু রিভিশন দিচ্ছি। এবং 40 যোগ করব 35 70 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় মেরা? 35। Sir, 35. 35 যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে প্রথম শ্রেণীর মধ্যমান কত? 35। আচ্ছা, এটা 35 10। আমরা বাকিগুলো কি ম্যানুয়ালি বের করব না 10 10 করে বৃদ্ধি? 10 করে 10 করে বৃদ্ধি করব। এটা কত হলো? 45 and then 55, 65 and last one 75 পেয়ে গেলাম শ্রেণীর মধ্যমান। এটাকে আমরা x দ্বারা ডিনোট করব। কোন টিচার এটাকে xi বলবে, as you like best. This is x. Mid value of any class is called x. ভেরিয়েবল আর কি। আচ্ছা, এরপরে আমরা কত জিনিস শিখেছিলাম? ক্রমযোজিত গণসংখ্যা মনে আছে? CF, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। CF হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অথবা হলো ক্রমযোজিত গণসংখ্যা। আমি সংক্ষেপে CF লিখলাম, তোমরা বাংলা দিয়ে লিখতে পারো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কোথা থেকে আসে? গণসংখ্যার একটা মডারেট রূপ। তাহলে আমরা গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। নামকরণের সার্থকতা দেখো মেয়েরা, এটার নাম গণসংখ্যা আর লাস্ট আমার কলামটার নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে সঙ্গতকরণে বোঝা যাচ্ছে যে এটা গণসংখ্যার একটা পরিবর্তিত রূপ। দিস ইজ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রম ফ্রিকোয়েন্সি। তাহলে প্রথমটা 5 5ই লিখলাম, কতদিনে দেখিয়েছিলাম। 5 এবং 12 যোগ করো, তাহলে কত হলো? 17। 5 এবং 12 যোগ 17। জি, দিবে ওদের সবাইকে বলছি, আজকেই দিয়ে দিবে সবাই। আর আমি আসতেছি, আজকে আমি আসতেছি, এসে কালেকশন করে দিচ্ছি। আমি ক্লাস করতেছি রেজা ভাই, করে কথা বলতে। জি, ফিরে আসলাম। সরি, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার একটা রিং দিয়েছিল, আই এম সরি ফর দ্যাট। হাউএভার, তাহলে আমরা কি লিখলাম? 5 5ই লিখলাম। 5 আর 12 যোগ করলে কত হয়? 17। 17. 17 আর 20 17 37 এবং 18 যোগ করব 55 55 এবং 9 যোগ করলে কত হলো? 64। 64 আচ্ছা, 64 মেয়েরা আমরা কিন্তু যোজিত গণসংখ্যা জানি। একটু দেখো, কথা বলিও না। আমি যখন বলবো তুমি আর কথা বলবো না, তোমরা যখন কথা বলবো আমি তখন বলবো না, তাহলে তো আমার সেই ছোট্ট জিনিসটা কভার করবে না। তাহলে এখানে দেখো 64 64 হয়ে গেল। লক্ষ্য করো, যোগফল 64, এটাও 64। এখন প্রশ্ন করা যেতে পারে, স্যার এটাও যোগফল এটাও যোগফল, তাহলে দুই যোগফলের মধ্যে পার্থক্য কি বা কেনই বা আমরা ভবিষ্যতে এটা বের করব? আসলে এই যোজিত গণসংখ্যাটা ভবিষ্যতে কাজে লাগবে, এটা অন্য একটা কারণে, সেটা আমি পরে বলবো। আপাতত একটু বলে রাখি, কোন তথ্যকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর প্রয়োজন হবে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এই ছোট থেকে বড় সাজানোর একটা ছোটখাটো পদ্ধতি, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমরা মনে রাখবো যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি, মানে এটা ওয়ান টাইপস অফ অ্যাসেন্ডিং অর্ডার, মানে এক প্রকার ছোট থেকে বড় সাজানোর একটা পদ্ধতি। আচ্ছা, কেন আমরা কি করব এটা ভবিষ্যতে, এটা আমি তোমাদেরকে বলে দেবো যে এটা কেন করব, কোথায় করব ইত্যাদি।
তাহলে লক্ষ্য করো মেয়েরা, এটা একটা ছোট শুদ্ধির পরীক্ষা। এখানে দেখো গণসংখ্যার যোগফল কত আসলে 60 আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যোগফলটা কত আসলে 64, দুইটা কিন্তু মিলে যাবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়কে আমি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় এটাকে বলবে আপওয়ার্ড, আর ডাউনওয়ার্ড হলো নিচ থেকে যোগ করা। এটা আমি এখন বলবো না, তোমাদের লিখারও দরকার নাই। এই 9 9ই থাকবে, 9 আর 18 হলো 27, এই ধরে ধরে উপরে যাওয়া, তখন 64টা যাবে উপরে। এটাকে আমরা বলি হলো ডাউনওয়ার্ড। এটা আমরা করব না বা আমাদের ইন্টারমিডিয়েটে লাগবে না, বিশ্ববিদ্যালয়ে লাগতে পারে। তাহলে আমরা দুটো কলাম শ্রেণী এবং গণসংখ্যা, ইট ইজ অলওয়েজ গিভেন, লেট আস কনসিডার দিস টু কলামস আর গিভেন। এই দুটো কলাম ধরে নাও যে দেওয়াই থাকবে। তারপরে আমরা নতুন দুটো কলাম শিখলাম, কি কি নাম? শ্রেণীর মধ্যমান, and it is denoted by x, and cumulative frequency in Bengali ক্রমযোজিত গণসংখ্যা। এবারে এটা শেষ হলো, আমরা নতুন আরেকটা শিখবো। রাইট ডাউন এভরিওয়ান। শ্রেণী গণসংখ্যা, তিরিশ থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 80 থেকে 4, 10, 11, 13, 4, 3 ক্যাপিটাল এ। আচ্ছা মেয়েরা দেখো তো, আমি দুটো কলাম দিলাম, ধরে নাও যে এই কলাম দুটোও দেওয়া থাকবে পরীক্ষায়। এখন লক্ষ্য করো তো মেয়েরা, এখানে এটা অন্তর্ভুক্তি না বহির্ভুক্তি? অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি, রাইট। যারা বোঝো না তারা একটু দেখো, 39, 40, 49, 50 আলাদা। যদি একটি শ্রেণীর উচ্চসীমা অপর শ্রেণীর নিম্নসীমা ইকুয়াল হয়, এত কথা তো মনে থাকবে না, দেখবে যে উপরে নিচে একই কিনা। আর এইভাবে 39, 40, 49, 50 আলাদা যদি থাকে অন্তর্ভুক্তি। আচ্ছা এখন বলো তো মেয়েরা, এখানে প্রথম শ্রেণীর নিম্নসীমা কত? স্যার এখানে দেওয়া নাই। দেওয়া নাই, থ্যাংক ইউ। কে দেওয়া নাই? যে দেওয়া নাই আমি বলছি। তাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে কিন্তু দেওয়া থাকে না, আমরা বের করা শিখবো আজকে। এই পাশে কলাম করব, ছোট ছোট করে কলাম করব। এবার মেয়েরা নিজে নিজে করব, পাশে একটা কলাম করো, নাম দাও শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান x, নিজে নিজে বের করবা। 30, 39 যোগ করো, কত হয়? 30, 39 যোগ করে 2 দিয়ে ভাগ, 30 যোগ 39 ভাগ 2 কত হলো? 34.5। 34.5। আচ্ছা এখানে শ্রেণী ব্যবধান ইকুয়াল না আনইকুয়াল? ইকুয়াল। কত করে? 10 করে। 10 10 উপরে নিচে বিয়োগ করব। যারা বোঝো না তারা দেখো, উপরে নিচে আমরা বিয়োগ করব 10 করে। এবার বাকিটা নিজে নিজে বৃদ্ধি করো, 10 10 করে বৃদ্ধি করো। আমি লিখলাম না, সবাই 10 10 করে বৃদ্ধি করো। রেডি? 34.5, 44.5, 54.5 and so on। আমরা নিজেরাই লিখব। লাস্টেরটা কত হয়েছে? 84.5 নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এই তো ফাঁকা জায়গা রাখবা না কিন্তু মেয়েরা, ফাঁকা জায়গা রাখবা না। আচ্ছা এইবার করা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সিএফ। প্রথমটা 4 4ই থাকলো, ক্যাপিটাল এনটা তার আগে করে নাও। ক্যাপিটাল এন বা গণসংখ্যার যোগফল কত হয় এটা একটু করে নাও। 45 স্যার। কত? 45। 45। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করো এবার।
স্যার কোর্স আচ্ছা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যারা করছো লাস্টে স্যার শেষ স্যার করেছি কত 45 45 এইবার দেখো নতুন 45 রেডি প্লিজ আমার প্রশ্ন হলো যে এটা হলো অন্তর্ভুক্তি পদ্ধতি কোন কোন অঙ্কের ক্ষেত্রে আমাদের শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন সীমা বের করতে হয় সেটাকে আমরা কি বলি এটাকে বলে ক্লাস বাউন্ডারি প্রকৃত শ্রেণী সীমা বলে অথবা ইংরেজিতে বলে রিক্লাস মানে কি আশা করি জানো রি মানে পুনরায় আর ক্লাস মানে যে ক্লাসটা দেওয়া থাকে এটা করা অর্থাৎ রিক্লাস বাংলা অর্থ হলো পুনরায় ক্লাস করা বাংলায় আমরা বলি প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় বা প্রকৃত শ্রেণী সীমা তাহলে লাস্টে একটা কলাম পড়ো দিস ওয়ান ইজ লাস্ট ওয়ান প্রকৃত শ্রেণী সীমা প্রকৃত শ্রেণী সীমা বিশ্ববিদ্যালয় স্যাররা বলবে রিক্লাস মানে পুনরায় ক্লাস করা আমরা পাসপোর্ট যখন শেষ হয়ে যায় মেয়াদ তখন আমরা বলি না রিনিউ করতে হয় সেই রিনিউ এর মতো এটা রিক্লাস এখন লক্ষ্য করো এটা কিন্তু অনেকেই বুঝবা না ভালো আমি 2-3 বার বলবো প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত 30 আসলে দেওয়া নাই আমরা বের করব লক্ষ্য করো 39 40 49 50 ডিফারেন্স কত 1 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হলো 0.5 এই 0.5 বাম পাশের সবগুলো মান থেকে অর্থাৎ এই 30 40 50 এগুলো থেকে 0.5 বিয়োগ করব আর রাইট সাইডের সবগুলো মানের সাথে 0.5 যোগ করব এইটার নাম প্রকৃত শ্রেণী সীমা আমি আবারও বলছি মেরা ফলো করো 39 40 49 50 ডিফারেন্স কত 1 যে ডিফারেন্সটা হবে তাকে সব সময় 2 দিয়ে ভাগ করবা তাহলে কত হলো 0.5 তাহলে 30 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে 29.5 তাহলে পাশে লিখো 29.5 আর 39 এর সাথে যোগ করো তাহলে হলো কত 39.5 যারা বোঝো নাই আমি আবারও বলছি দয়া করে একটু দেখো 39 40 ডিফারেন্স কত 1 49 50 ডিফারেন্স কত 1 ডিভাইডেড বাই 2 দেন ইউ গেট 0.5 আমরা এই 1 কে অর্থাৎ যে ডিফারেন্সটা থাকবে ডিফারেন্সকে সব সময় 2 দিয়ে ভাগ করব তখন একটা রেজাল্ট পাবো 0.5 বা সামথিং লাইক দিস আচ্ছা লাইক দিস এখন প্রশ্ন হলো এই 0.5 বাম পাশের সবগুলো মান থেকে বিয়োগ করব তাহলে 30 থেকে 0.5 বিয়োগ করলে কত হয় 29.5 আর 39 কে যোগ করলে কত হলো 39.5 এইভাবে 39.5 40 থেকে 0.5 বিয়োগ করলাম তাহলে কত হলো 39.5 আবার 49 এর সাথে যোগ করলাম তাহলে কত হলো 49.5 আবার এটা কত হলো 49.5 এটা হলো কত 59.5 50 থেকে বিয়োগ করলাম তাহলে কত হলো 59.5 69.5 69.5 79.5 79.5 79.5 89.5 এখন এই যে কথা বললা তোমার নাম কি বলো তো তোমার নাম কি কি বললেন হ্যালো তা কাকে বল তুমি বলো তোমার নাম কি স্যার ওর নাম পুরবী পুরবী সুমাইয়া সুমাইয়া এর আগে বলছিলেন সুমাইয়া সরি আই ফরগট ইট আচ্ছা মেয়েরা এখন আমাকে ফলো করো সবাই সুমাইয়া পুরবী দেখো আমার প্রশ্ন হলো যে এখন এই রাইট সাইডে যে প্রকৃত সীমা বের করলাম মেয়েরা ফলো করো এটা কি অন্তর্ভুক্তি হলো না বহির্ভুক্তি 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 কিন্তু থ্যাংক ইউ কে বহির্ভুক্তি সুমাইয়া পুরবী জানি না দেখো মেয়েরা ও বা অন্য কেউ হতে পারে থ্যাংক ইউ দেখো 39.5 39.5 49.5 49.5 59 স্যার বহির্ভুক্তি হবে হ্যাঁ বহির্ভুক্তি অন্তর্ভুক্ত থেকে বহির্ভুক্তিতে রূপান্তর করা এটা না স্যার প্রকৃত শ্রেণী সীমা দেখো তাহলে আমি এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমার যে বর্তমান ডিসপ্লেতে আছে
এখানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে আমরা কত বলবো 29.5। 5। কিন্তু আমরা ভুলে বলি যে 30, আসলে না, বাম পাশে কিন্তু শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা দেওয়া থাকে না। আমাদের যদি প্রয়োজন হয় ভবিষ্যতে কোনো অঙ্কে লাগবে, তখন আমরা এই প্রকৃত শ্রেণী সীমাটা বের করে নেব। কেন প্রকৃত শ্রেণী সীমা বের করবো? এখানে আর কোনো ব্রেক থাকলো না, এটা বহির্ভুক্তি হয়ে গেল। দেখো, হ্যাঁ, এখন প্রশ্ন হলো সবার কাছে যাদের ক্যালকুলেটর আছে তারা একটু দেখো, শ্রেণীর মধ্যমান আমরা বের করছি 30 আর 39 যোগ করে 2 দিয়ে ভাগ, কত পাইছি? 34.5। এখন তোমাদের কাছে একই প্রশ্ন, প্রকৃত শ্রেণী সীমা থেকে আমরা এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় একটু দেখো সবাই। 34.5ই হয়। সেম অর ডিফারেন্ট? সেম। আচ্ছা, এখন কে বলতে পারো যে আগে যখন আমরা 39 নিয়েছিলাম তাও যা আসছে, আবার এই প্রকৃত শ্রেণী সীমা করার পর একই আসলো, কেন আসলো? কে বলতে পারো? কারণ আমরা 0.5 যখন বিয়োগ করছি আবার সাথে সাথে 0.5 যোগও করছি, তাই কোনো ডিফারেন্স হয় না। 0.5 বিয়োগ এবং যোগ যে বললে, এটা কি বললে? তোমার নাম কি? স্যার স্নেহা। স্নেহা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্নেহা আবার অনেকে উচ্চারণ করতে পারে, আমার উচ্চারণ ঠিক আছে তো স্নেহা? জি ভেরি জি ভেরি স্যার। আই লাইক ইট ভেরি মাচ স্নেহা, থ্যাংক ইউ। ইট ইজ দ্য রিয়েল কজ। কারণ আমরা 0.5 এইদিকে বিয়োগ করছি, ওইদিকে যোগ করি, আলটিমেটলি যা থাকার তাই থাকে। এই প্রসঙ্গে একটু বলি, তোমরা কিন্তু লিখবা না, মেয়েরা আমাকে ফলো করো, সবাই লিখবা না। মনে করো আমি তোমাকে a = b লিখলাম, একটা অ্যালজেব্রা। পরের লাইনে লিখলাম b - 2, এটা কি হলো ইকুয়াল? কি হলো? না। আমরা যদি নিজের ইচ্ছায় কোনোটা বিয়োগ করি, সাথে সাথে কিন্তু যোগ করতে হয়। কেন? এটা ইকুয়ালটা ইকুয়ালি রাখতে হয়। অর্থাৎ আমরা যদি কোনো সাবট্রাক্ট করি, বিয়োগ করি, তাহলে এডিশন বা অ্যাড করতে হবে। যদি ডিভাইড করি তাহলে মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করলে ডিভাইড করতে হয়, উল্টোটা করতে হয়, না হলে ইকুয়াল চিহ্নটা কিন্তু থাকে না। এইবার তোমরা বলো, পৃথিবীতে আমরা যত অঙ্ক করছি, আমরা ছোটবেলা থেকে যত অঙ্ক করছি, ম্যাক্সিমাম গুলো কিন্তু আমরা ইকুয়াল সাইন দিয়ে করছি। এ কথাটার অর্থ হলো যে ছাড় যে অঙ্কটা দেয় সেটা শুধু কলেবর আমরা চেঞ্জ করতে পারি, আর যা থাকার তাই থাকে। দেখো যে সমান দিয়ে দিয়ে অঙ্ক করি, একটা সরল অঙ্ক করলে, ঐকিক নিয়ম করলে, এই অঙ্ক করলে সব ইকুয়াল দিয়ে দিয়ে করতে হয়। এর অর্থ যে ছাড় যে অঙ্কটা দেয় এটা হুবহু একই থাকে, আমরা জাস্ট একটু চেঞ্জ করি। তো এখন লক্ষ্য করো, এখানে আমার ইচ্ছা মতো আমি কিন্তু মাইনাস প্লাস করতে পারবো না। লক্ষ্য করো, স্যার যেটা অঙ্ক দিয়েছে 30, 39, এইটাতে আমরা 0.5 এইদিকে বিয়োগ করলাম, ওইদিকে যোগ করলাম, আলটিমেটলি স্যারের কথাটা ইকুয়াল থেকে গেল। কারণ আমরা অঙ্কের কোনো মানে মূল জিনিসটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। সঙ্গত কারণে আমাদেরকে এইদিকে বিয়োগ করে এইদিকে যোগ করলাম, আলটিমেটলি স্যারের কথাটাও রক্ষা হলো, ইকুয়াল থাকলো, আর লাভের থেকে আমি শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমাটা পেয়ে গেলাম। তাহলে আমরা বের করা শিখলাম কি? শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা। এখন পরের প্রশ্ন হলো যে আমরা ভবিষ্যতে কখন বের করব? এটা সিচুয়েশন যখন আসবে আমি বলবো, আপাতত কলামগুলো তৈরি করা শিখলাম। অর্থাৎ আমরা কখন কোনটা করব এটা আমি একটু শিখাই দিলাম, যে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা প্রকৃত শ্রেণী সীমা বের করব। কিভাবে বের করব এটা তো বললামই। এখন ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে এই শ্রেণীর মধ্যমান দরকার হয়। আবারও বলছি, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে শ্রেণীর মধ্যমান দরকার হবে। তোমাদের কাছে প্রশ্ন, স্নেহা, পূরবী, তোমাদের কাছে প্রশ্ন, আমি যদি এখানে শ্রেণীর মধ্যমানটা শুধু আমার দরকার হয়, তাহলে কি যে শ্রেণীটা দেয়া থাকবে সেখান থেকেই বের করব, না প্রকৃত শ্রেণী সীমা থেকে বের করব? প্রকৃত শ্রেণীসীমা। একই। আচ্ছা, আমি যে আবারও শ্রেণীটা বলছি, দেয়া দুটো তো একই বের হয়। মেয়েরা আমার প্রশ্নটা ক্লিয়ার হয়। স্যার ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে শ্রেণীর মধ্যমান লাগবে। যদি শ্রেণীর মধ্যমান লাগে তাহলে শ্রেণীর মধ্যমানটা কিন্তু আমি যেটা দেয়া থাকবে সেই ক্লাস থেকে করব, না রিয়েল ক্লাস থেকে করব, মানে প্রকৃত শ্রেণী সীমা থেকে? যেটা দেয়া থাকবে সেটা থেকে। শ্রেণী ব্যবধানে থেকে করব। আচ্ছা, শ্রেণী এই মেয়েরা একটু কথা শোনো, যে স্যার আমার এই শোনো, যে বললা যেটা দেওয়া থাকবে সেখান থেকে বের করব, কে বললা? নাম কি? স্যার আমি তাসনিম। তাসনিম, জি স্যার। থ্যাংক ইউ স্যার ভেরি আমি একটা কথা বলতে চাই। শিওর। স্যার বহির্ভুক্তি হলে হয়তো বা আমরা ওখান থেকে বের করব, কিন্তু মানে বহির্ভুক্তি অন্তর্ভুক্তি হলে হলে আমরা ওটা ওখান করতে থেকে হবে। বের আমি করব না। তাসনিম, এই কথা বলিও না এখন। তাসনিমের উত্তরই বলে, তাসনিম থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমার শ্রেণীর মধ্যমান শ্রেণী থেকেও যা আসবে প্রকৃত শ্রেণী, তাহলে আমি আননেসেসারি প্রকৃত শ্রেণী সীমা কেন বের করব?
জি স্যার। অর্থাৎ আমার মুখ্য দরকার কি, মানে আমার টার্গেট কি? আমার মূল টার্গেট হলো যে আমি শ্রেণীর মধ্যমান বের করব। শ্রেণীর মধ্যমান বের করলে তো শ্রেণীর থেকেই হয়, অযথা আমি কষ্ট করব কেন? তারপরেও কেউ যদি কষ্ট করো না বুঝে, ভুল হবে না, তবে বোঝা যাবে যে সে একটু কম বোঝে। বাট দ্যাট ইজ নট ফ্যাক্টর, এটা চলবে। তাহলে তাসনিম, থ্যাংক ইউ। আমরা তাহলে যে ক্লাসটা অন্তর্ভুক্তি দেওয়া থাক, বহির্ভুক্তি দেওয়া থাক, যদি প্রয়োজন হয় আমাদের শ্রেণীর মধ্যমান, তাহলে আমরা সরাসরি এখান থেকে বের করব, আমরা রিয়েল ক্লাসে যাব না। প্রশ্ন হলো রিয়েল ক্লাসে আমরা কখন যাব? রিয়েল ক্লাসে যাব তখনই যদি আমার শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমা প্রয়োজন হয়, আদারওয়াইজ ওই কলাম করব না। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে আমরা সত্যিকার অর্থে আজকে এই মুহূর্তে দুটো কলাম তো দেওয়ার কথা বললাম, আর নতুন করে 3টে কলাম তৈরি করা শিখলাম। আর এই 3টে কলাম আমার প্রয়োজন অনুযায়ী আমরা করব, ভবিষ্যতে করব, এখন করব না, ভবিষ্যতে করব। তাহলে এটা মুছে ফেললাম, আমি এখন নতুন জিনিস নিয়ে আর একটা জিনিস নিয়ে আলোচনা করব। রেডি? স্যার, হ্যাঁ বলো। প্রকৃত শ্রেণীসীমাটা কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটার মতো না? অবিচ্ছিন্ন তো পরে হয়, আগে কি অবিচ্ছিন্ন থাকে? না স্যার। আগে থাকে না, ওই জন্য কষ্ট করে বের করলাম। আর বহির্ভূতিতে রেডিমেড থাকে সব, বহির্ভূতিতে কোনো সমস্যা নাই, বহির্ভূতিতে যা থাকে তাই থাকে, ওইটাতে আমার কোনো সমস্যা নাই। জি স্যার, বুঝছি। আমার সমস্যা হলো অন্তর্ভুক্তিতে। তবে সব সময় লাগবে না, আমি প্রয়োজনটা বলে দেবো। আজকে তোমাদেরকে আমি কি শিখাচ্ছি, এই কলামগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। হাউ উই ক্রিয়েট নিউ 3 কলামস। নাম্বার 1 মিড ভ্যালু, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড রিয়েল ক্লাস। এই 3টা কলাম কিভাবে আমরা তৈরি করব সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বললাম। আচ্ছা, এবার দেখো মেয়েরা, আমরা গণসংখ্যা সারণী প্রস্তুত করব একটু পরে, আজকে যদি সময় পাই আজকে, নাহলে আগামী দিনে করব। আজকে আর একটু মেকানিজম আমরা শিখে নিচ্ছি। এবার দেখো, প্রথমে আমি মান কতগুলো দিলাম, প্রয়োজন হলে তোমরা লিখতে পারো, প্রয়োজন না হলে লিখতে পারো না, এটা বাধ্যবাধকতা নাই। 13, 15, 25, 20, 18, 11 ইত্যাদি। এখানে যে মানগুলো লিখলাম, এইটাকে আমরা কি বলি? র ডাটা। আর বাংলায় কি বলি? বিন্যস্ত তথ্য না অবিন্যস্ত তথ্য? স্যার অবিন্যস্ত। অবিন্যস্ত তথ্য। চুপ করো এখন। অবিন্যস্ত যে বললো, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা কিন্তু র ডাটা, অবিন্যস্ত। র আর এ ডাব্লিউ, র ডাটা। এখান থেকে যখন আমরা গ্রুপ ডাটা করব, সেক্ষেত্রে আমরা প্রথমে আগামী দিন করব, আজকে জাস্ট টালি সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো। শ্রেণী প্রয়োজন মনে করে লিখতে পারো, আর না হলে না লিখতে পারো। সুচি মিউট করো। আচ্ছা, শ্রেণী লক্ষ্য করো মেয়েরা, এটা কিন্তু তৈরি করব আগামীকাল। আজকে আমি তোমাকে মিল চিহ্ন সম্পর্কে একটু ব্যাখ্যা করব, মিল চিহ্ন সম্পর্কে। মনে করো প্রথমটা আমি লিখলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এন্ড সো অন, এইভাবে দেওয়া থাকে। এই যে আমি উপরে র ডাটাটা দিলাম, এটা কিন্তু বইয়ে থাকবে অথবা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। এখন তোমাদের দায়িত্ব হলো শ্রেণীটা পড়ার পর, এটা শ্রেণী আগামীকাল শিখবো, আজকে মিল চিহ্ন শিখাচ্ছি। এখন প্রশ্ন হলো যে তোমরা এই মানগুলো একটা করে কাটবা, একটা করে দাগ দিবা। তাহলে দেখো, যে ঘরে পড়বে সেখানে একটা করে চিহ্ন দিব, টালি চিহ্ন দিব, বা TALLY, টেলি বলে কেউ, যে টেলি চিহ্ন, টেলি মার্কস। তাহলে 13 কেটে দিলাম, 13 কোথায় পড়বে? 10 থেকে 20 এর মধ্যে, সেখানে একটা টেলি চিহ্ন দিলাম। 15 10 থেকে 20 এর মধ্যে পড়বে, সেখানে একটা টান দিলাম। 25 20 থেকে 30 এর মধ্যে, সেখানে একটা টান দিলাম। এখন লক্ষ্য করো মেয়েরা, আমরা একটা করে কাটবো, একটা করে দাগ দেবো, একটা করে কাটবো, একটা করে দাগ দেবো, এটা কিন্তু নিয়ম। এখন প্রশ্ন হলো, কেউ কেউ বলতে পারো স্যার আমি দেখবো 10 থেকে 20 এর মধ্যে কয়টা আছে, হাত দিয়ে গুনে নিব, তারপর টালি দেবো। এটা কিন্তু নিয়ম না। তার আগে একটু কথা বুঝে নাও, এক্সাম্পল কাকে বলে? এক্সাম্পল মানে আমি যদি 20টা মান নিয়েও কাজ করি, তাহলে ভবিষ্যতে তুমি 20,000, 20 লাখ মান নিয়ে কাজ করতে পারবা। উদাহরণ তাকেই বলে। উদাহরণ মানে আমি একটা ছোট্ট জিনিস দিয়ে কাজ শেখাবো, তুমি এইটা পরে লার্জ করতে পারবে, স্মল করতে পারবা, বড় করতে পারবা, ছোট করতে পারবা, দ্যাট ইজ কল্ড এক্সাম্পল।
এখন তুমি আঙ্গুল দিয়ে গুনতে পারবা, এই যে মাত্র 7-8টা মান 10-20টা মান দেওয়া থাকে, আঙ্গুল দিয়ে গুনতে পারবা 10 থেকে 20-এর মধ্যে 5টা আছে, 7টা আছে, 12টা আছে, দিলাটালি। এটা কিন্তু নিয়ম না, কারণ 10,000 20,000 বাস্তবে যখন 20,000 মান আছে, তাহলে তুমি এক হাতে 5টা আঙ্গুল কেন 50টা আঙ্গুল দিয়েও গুনতে পারবে না। এই জন্য রিয়াল নিয়মটা অর্থাৎ সত্যিকার নিয়মটা আমাদেরকে শিখতে হয়। বাস্তবে আমরা ব্যবহার করব বড় মান ছোট মান যে কোনো ক্ষেত্রে। তাহলে নিয়মটা কি হলো, একটা করে কাটবো, একটা করে দাগ দেবো, একটা করে কাটবো, একটা করে দাগ দেবো। যদি কেউ মনে করো যে আমার খাতা নষ্ট হচ্ছে, কাটা দিলে খারাপ দেখা যায়, এটা কিন্তু একটা ভুল ধারণা। দরকার হলে পেন্সিল দিয়ে দিবে। আর একটা জিনিস, যেটা নিয়ম করতে গেলে কলম কি আর কালি কি, এটা তো ব্যাপার না, নিয়ম নিয়মই। তাহলে একটা করে কাটবো, একটা করে দাগ দেবো, একটা করে কাটবো, একটা করে দাগ দেবো। দিস ইজ দ্য রিয়াল ফ্যাক্টর, মানে এইভাবে করতে হয়। এরপরে দেখো মেয়েরা 20 কেটে দিলাম। 20-এর জন্য টালি চিহ্ন, উপরেও 20 আছে, নিচেও 20 আছে। কোন ঘরে পড়বে? নিচের ঘরে, মনে রাখবা। স্যার নিচের ঘরে। নিচের ঘরে, থ্যাংক ইউ। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যদি একই মান হয় তাহলে উপরেরটাতে পড়বে না, পড়বে নিচে। কেন? এটা বহির্ভুক্তির নিয়ম। আর অন্তর্ভুক্তিতে এই সমস্যাটা থাকে না। কেন তারও ব্যাখ্যা আমি পরে দিব, আগে লিখো। 20, আবার যদি কোথাও 30 আসে তাহলে 30টা কোথায় দিবা, উপরে না নিচে? নিচে। নিচে। স্যার নিচে। আবার যদি 40 আসে নিচে, একই নিয়ম চলবে। আর আমরা ধারাবাহিকভাবে একটা কাটবো, একটা দাগ দেবো, একটা করে কাটবো, একটা করে দাগ দেবো। এখন লক্ষ্য করো, মনে করো টালি চিহ্ন এরকম থাকলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম। ভবিষ্যতে যখন আমরা গণসংখ্যা গণবো, লক্ষ্য করো এখানে কয়টা মান আছে, মানে টালি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে 13টা মান আছে। এইটা গণনা করা কিন্তু অনেক কঠিন কাজ। 13 কেন, 13,000 13 লাখ হলে কেউ গুনতে পারবে না। এই জন্য বৈজ্ঞানিকরা বুদ্ধি বের করলো কি, যে প্রতি 4টা হওয়ার পর পঞ্চম নাম্বারটা আড়াআড়ি দিতে হয়। এইভাবে দিব 1 2 3 4 আড়াআড়ি দিলাম, 1 2 3 4 আড়াআড়ি দিলাম, এখানে 1 2। এখন দেখো ইজিলি ভাবে, মানে খুব সহজ ভাবে 3 + 15 আর 2, এখানে কয়টা মান থাকলো 17। অর্থাৎ টালি চিহ্নটা প্রতি 5টার পর প্রতি 4টার পর একটা আড়াআড়ি দিতে হয়। কেন দিতে হয়? এটার পিছনে কারণ হলো যে আমাদের গুনতে সুবিধা হয়। এই 4টা দিলাম, 5টা আড়াআড়ি দিলাম, তাহলে এখানে ইজি ভাবে করলাম 17টা। কিন্তু যদি 17টা এইভাবে থাকে এলোমেলো ভাবে, এটা কিন্তু মানে কাউন্ট করা, মানে when we count the telomers it is too difficult in case of large figure 20 30 30,000। আমি যেটা করলাম, it is true for all, small or big or large or small, সব ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা প্রতি 4টা করার পর পঞ্চম নাম্বারটা আড়াআড়ি কেটে দেবো। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারো, স্যার 1 2 3 4 5 6 7 8 9 হলো, 10 নম্বরটা আড়াআড়ি দিলাম, এখানে কিন্তু 10টা আছে। সমস্যা এখানেও আছে কিন্তু মেয়েরা। মূল সমস্যা হলো যে 4টা কখন হয়, 1 2 3 4, 4টা হলো চোখ কিন্তু বলে দিতে পারে যে কখন 4টা হলো, কিন্তু 9টা কখন হলো এটা কিন্তু চোখ বলতে পারে না। আবার কাউন্ট করে আবার টান দেবে। মনে রাখবা, এখানে যে আড়াআড়ি ভাবে আমরা একটা টান দিলাম, এটা কিন্তু দেখার সুন্দরের জন্য না। যদি সত্যি চারুকারু কলা বা দেখা সুন্দর হতো, তাহলে তো আরো নান্দনিক ভাবে কেউ 99টা দিত, 99টা দেওয়ার পর 100 নম্বরটা আড়াআড়ি দিত। এটা না, এটা কিন্তু চারুকারু কলা বা নান্দনিকতার জন্য না। এটা জাস্ট গণনা, কাউন্টিং, মানে ইট ইজ সলভ আওয়ার কাউন্টিং প্রবলেম। আমাদের গণনা করার সুবিধার জন্য 4টা দেওয়ার পর পঞ্চম নম্বরটা আড়াআড়ি দিতে হয়। 9-এর পর 10ও না, 99-এর পর 100 না, বা 39-এর পর 40ও না। তাহলে আমরা প্রতি 4টার পর 5টা। আচ্ছা, কেউ কেউ মনে করতে পারে স্যার আমরা পঞ্চম নম্বরটা এইভাবে দিব, ওকে, অসুবিধা নেই। আড়াআড়িটা তুমি বাম থেকে ডানে দিতে পারো, ডান থেকে বামে, এইটা মূল বিষয় না। বিষয় হলো যে 5টার একটা স্তূপ হলেই হলো। তাহলে আমরা একটা শিখলাম যে একটা করে কাটবো, একটা করে দাগ দিব, একটা করে কাটবো, একটা করে দাগ দিব, দেওয়ার পর যতটা হয় ততটা করবো। এই ছিল মোটামুটি আমার কথাবার্তা মিল চিহ্ন সম্পর্কে ব্যাখ্যা। মিল চিহ্ন কিন্তু তোমরা ছোটবেলায় 8 9-এ শিখে আসছো, কিন্তু আমি একটু বয়স্ক লোক হিসেবে ডিটেল শিখে, সব সময় শিখে, এটাতে মনে কিছু করি না, সব জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার আমরা নতুন আর একটা জিনিস শিখবো, কতগুলো টার্ম শিখবো, যেটা দিয়ে আগামী দিনে আমরা গণসংখ্যা সারণী প্রস্তুত করব। আচ্ছা, তাহলে এখন দেখো, প্রথম একটা টার্ম হলো পরিসর।
সর, ইংরেজিতে বলে রেঞ্জ। রেঞ্জ এটা একটা শব্দ, এটা আমরা চতুর্থ অধ্যায়ে ডিটেলসে আলোচনা করব। পরিসর, পরিসর পরিসর ইংরেজি কি? রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা দেখো, রেঞ্জ মানে আর হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এটা কিন্তু লাগবে আগামী দিনে আমরা যখন করব গণসংখ্যা সারণী, তখন লাগবে। হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তাহলে মেয়েরা এই শব্দটা আমরা মুখস্থ রাখলাম, নাম কি? রেঞ্জ। রেঞ্জের রেঞ্জ অর্থ হলো কি? পরিসর। পরিসরের ফর্মুলা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, মানে বড় মান থেকে ছোট মানের বিয়োগফলকে পরিসর বলে। আগামীকাল আমরা যখন গণসংখ্যা সারণী প্রস্তুত করব এই শব্দটা লাগবে। তাহলে ইফ আই আস্ক ইউ যে হোয়াট ইজ রেঞ্জ, দেন ইজ সে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফলকে আমরা রেঞ্জ বা পরিসর বলি। আচ্ছা, এই পরিসর পাওয়ার পর এই পরিসরকে 5 দিয়ে ভাগ করব আর এই পরিসরকে 25 দিয়ে ভাগ করব। এটা কিন্তু আগামী দিনে লাগবে। 5 আর 25 দিয়ে ভাগ করার পর আমরা দুটো সংখ্যা পাবো। কেন 5 আর 25 দিয়ে ভাগ করব? আমরা জানি যে যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা 5 থেকে 25 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ইন দিস রিজন আমরা একবার 5 দিয়ে ডিভাইড করব, একবার 25 দিয়ে ডিভাইড করব। লেট আস কনসিডার, এটা ধরে নিলাম আর কি। লেট আস কনসিডার এটা পেলাম ধরো হলো 17.2 আর এইটা পেলাম কথার কথা 3.5, এটা ধরলাম আর কি। তাহলে এখন আমরা দুইটা সীমা পেলাম, অর্থাৎ দুইটা মান পেলাম, অর্থাৎ একটা 3.5 আর একটা হলো 17.5। আমার অঙ্কের শ্রেণী ব্যবধান, অর্থাৎ আগামী দিনে আমি যখন তোমাকে একটা র ডাটা দিব, দেওয়ার পর বলবো যে গণসংখ্যা সারণী প্রস্তুত করো, তখন আমি প্রথমে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালুর বিয়োগফলটা বের করব, দ্যাট ইজ কল্ড রেঞ্জ। এই রেঞ্জকে 5 আর 25 দিয়ে ডিভাইড করলে দুটো মান পাওয়া যাবে। লেট আস কনসিডার দিস ইজ 3.5 এন্ড দিস ইজ 17.2। আমি যে ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান নিব, এই রেঞ্জের মধ্যে আমাকে নিতে হবে, অর্থাৎ 3.5 এর পরে আর 17.2 এর আগে। তাহলে এখন লক্ষ্য করো, 3.5 এর পরে পূর্ণ সংখ্যা কত? 4। আর 17.2 এর আগে পূর্ণ সংখ্যা বা রাউন্ড ফিগার বা ইন্টিজার যেটাকে 18 না পরে 17 16 17.2 আছে তো। তাহলে আমরা আমাদের অঙ্কের আগামী দিন যদি এরকম ফিগার আসে, তাহলে 4 থেকে 17 এর মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যাটাকে শ্রেণী ব্যবধান হিসেবে নিতে পারবো। অর্থাৎ প্রশ্ন হলো যে স্যার ফ্র্যাকশন মানগুলো অ্যাভয়েড করবো, কারণ অঙ্কের জটিলতা বাড়ে। করতে পারবা হয়তো বা, কিন্তু এটা জটিলতা বাড়ে। আমরা রাউন্ড ফিগার নিব। তাহলে মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমার সময় কিন্তু শেষ। মেয়েরা রোল নম্বর গুলো দিয়ে দিব আমরা চ্যাট বক্সে। নাও দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট 46 ইনক্লুডিং মি। আমি সহ 46, এটা কিন্তু কমতেছে। প্রথমের দিকে 50। যারা ফাঁকি দিচ্ছ মেয়েরা, ফাঁকি কিন্তু আমাকেও দিচ্ছ না, বাবা মাকেও দিচ্ছ না, ফাঁকি দিচ্ছ নিজেকেই। আর আমি যেভাবে পড়াচ্ছি আশা করি তোমাদেরকে অন্য কোনো সাপোর্ট লাগবে না, বড় ভাই ছোট ভাই এই ভাই ও ভাই কোচিং মোচিং কিচ্ছু লাগবে না। তাহলে মেয়েরা আমরা এই অঙ্কটার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান নিতে পারবো কত? 4 থেকে 17 এর মধ্যে। ধরো যে আমি 17 নিলাম, কেউ 16 নিল, কেউ 15 নিল, কেউ 4 নিল। যদি কেউ বেশি নাও তাহলে শ্রেণীর সংখ্যাটা বেড়ে যাবে, আর যদি বড়টা নাও 17 নাও তাহলে শ্রেণীর সংখ্যাটা কম হবে। যেহেতু আমরা পরীক্ষার হলে করব, এই জন্য বড়টার কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। যেমন আমার হলো 17.2 আছে, তো আমি হাইয়েস্ট নিতে পারবো কত? 17। তাহলে 17 নিয়েই কাজ করবো। কেউ প্রশ্ন করতে পারো স্যার এটা যোগ করা ঝামেলা, ক্যালকুলেটর দিয়ে যোগ করবো, এটা কোনো ঝামেলার বিষয় না। অতএব বড়টার কাছাকাছি। স্যার আমি কি শ্রেণী ব্যবধান 10 নিতে পারবো না এখানে?